19শে জুলাই 2024 বিকেলে যখন আন্দোলন তুঙ্গে তখন যে হত্যাকাণ্ড ঘটেছে সেটাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে যেরকম ঘটনা পরিক্রমা চলছিল, আপনারা জানেন যেদিন রাতে ডাক্তার সাদিকে ডিউটিরত অবস্থায় ডেল্টা হসপিটাল থেকে গ্রেপ্তার করা হয় সেদিনই আমরা রাত 1টার সময় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে লাইভে এসেছিলাম এবং আমরা এটি নিয়ে অ্যাক্টিভ হয়েছিলাম। তো প্রথমত আপনাদেরকে জানাতে চাই যে এই যে অন্যায়টা হয়েছে ডাক্তার সাদি থেকে শুরু করে সিকিউরিটি গার্ড 2 জন, তারপরে মার্কেটিং অফিসার, ডেল্টা হসপিটাল কর্তৃপক্ষ, এই ব্যাপারে ডাক্তারদের বিভিন্ন অর্গানাইজেশন, নাগরিক কমিটি, তারপরে অনলাইন অ্যাক্টিভিস্ট, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাই এটার ব্যাপারে যেরকম সরব হয়েছেন আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে ডেল্টা হসপিটাল এবং ডাক্তার সাদি এবং অন্যান্যদের তরফ থেকে আজকে এখানে উপস্থিত হয়েছেন বিএসএমএমইউর ইউরোলজির প্রফেসর জনাব ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম সেলিম, যিনি ডেল্টা হসপিটালেরও একজন গুরুত্বপূর্ণ ডিরেক্টর। এবং গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যেই দিন এই ইসমাইল ভাই তাকে হত্যা করা হয় সেদিন ডাক্তার সেলিম ভাই উনি সেখানে উপস্থিত ছিলেন সকলকে চিকিৎসা দেওয়ার জন্য। এর মানে আমরা এখানে এমন একজনকে হাজির করেছি যিনি ওই ঘটনার সময় নিজে উপস্থিত ছিলেন এবং ডাক্তার সাদি থেকে শুরু করে ডেল্টা হসপিটাল কর্তৃপক্ষের তিনি এখানে রিপ্রেজেন্টেশন করছেন। আমরা আজকে ডাক্তার সাদি, তার পরিবার এবং ডেল্টা হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে কিছু বিষয় সামনে তুলে আনতে চাই। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা, আপনাদেরকে ফাঁকি জানাতে চাই যে আমাদের হাতে এজাহারের যে কপি আছে এবং মামলার যে ফরওয়ার্ডিং আছে এটার 2টো করে কপি আপনাদের জন্য আমরা রেখেছি, যাওয়ার সময় আপনারা ছবি তুলে নিতে পারবেন। সর্বপ্রথম আপনাদেরকে জানাতে চাই যে আমার হাতে এজাহারের যে ছবিটা আছে, এই মামলাটা করা হয়েছে 7ই সেপ্টেম্বর হাতিরঝিল থানায়। আপনারা মনে রাখবেন যে জুলাইয়ের ঘটনা এবং মামলাটি করেছেন লাকি আক্তার, শহীদ ইসমাইলের স্ত্রী, তিনি এই মামলাটি করেছেন। মামলাটি রুজু করা হয়েছে 7ই সেপ্টেম্বর হাতিরঝিল থানায় 51 জন আসামিকে উল্লেখ করে। এর মানে আসামি 17 জনের নাম ধরে, যেখানে আসাদুজ্জামান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে ডিএমপির পুলিশ কমিশনার অনেককে মামলা আসামি রেখে আরও অজ্ঞাতনামা আসামি থেকে শুরু করে 51 জনকে এই মামলা আসামি রাখা হয়েছে, যেটি করা হয়েছে 17ই সেপ্টেম্বর হাতিরঝিল থানায় এবং এখানে তাদের নাম আছে। তো 17ই সেপ্টেম্বর 2024 থেকে আপনার 17ই জানুয়ারি 2024, এর মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, বেশি সময় ধরে এই থানা অথবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একজন আসামিকেও গ্রেপ্তারও করে নাই, গ্রেপ্তারের জন্য চেষ্টাও করে নাই। কিন্তু আমাদেরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই ইব্রাহিম মাহমুদ, সে একটি পোস্ট সেদিনকে নিয়ে আসে, যেই পোস্টটা প্রচুর ভাইরাল হয়ে যায়। পোস্টটাতে দেখা যায় যে রিক্সা চালক ইসমাইল তিনি গুলিবিদ্ধ হয়ে ডেল্টা হসপিটালের সিঁড়িতে পড়ে থাকেন এবং তিনি চিকিৎসা নিতে চাইলেও ডেল্টা হসপিটাল কর্তৃপক্ষ, তার দারোয়ান এবং চিকিৎসকরা তাকে চিকিৎসা নিতে দেন নাই অথবা তাকে সাহায্য করে নাই, এমন মর্মে একটি ছবি প্রচুর ভাইরাল হয়ে যায়। এবং এই ছবিটা ভাইরাল হওয়ার পরের দিনই আপনারা জানেন যে ডাক্তার সাদিকে গ্রেপ্তার করা হয় এবং এই হসপিটালের আরো 4 জনকে গ্রেপ্তার করা হয়। এখানে আপনাদেরকে কয়েকটা নিউজ কারেক্ট করা দরকার। প্রথমত আপনাদেরকে জানাই যে এই ছবিটা ইব্রাহিমের পোস্ট মারফত পুরো ফেসবুকে ছেয়ে গেছে। এই ছবিটা মূলত শহীদ ইসমাইলকে হত্যা করার 1 ঘন্টা পরের ছবি। আপনারা যদি কোনো ফরেন্সিক এক্সপার্টকে নিয়ে আপনারা তার হেল্প নিতে চান, তাদেরকে জিজ্ঞেস করেন। এই ছবিটা হলো 1 ঘন্টা পরের ছবি, যেইটা সিঁড়িতে পড়ে আছে। তাহলে মূল ঘটনাটা কি হয়েছিল একটু একটু করে আপনাদেরকে আমরা জানাতে চাই। এজাহারে বলা হয়েছে শহীদ ইসমাইল একজন রিক্সা চালক। প্রথমত তার স্ত্রী বলছেন যে তিনি রিক্সা চালক নন, তিনি ওইখানে সেদিন এবং তিনি একটা বাড়ির সিকিউরিটি গার্ড। তিনি সেই আন্দোলনে জুমার নামাজের পরে ওখানে দাঁড়িয়ে দেখছিলেন কি হচ্ছিল, হয়তো অংশগ্রহণ করেছেন অথবা করেন নাই, কিন্তু তিনি ওখানে দাঁড়িয়ে দেখছিলেন কি হচ্ছিল। এরপরে তিনি গুলিবিদ্ধ হন। আপনাদের ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রথম যে ইজহার, যে গুলি লাগার সাথে সাথেই আমার স্বামী গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। এবং আপনাদেরকে বলি, ঘটনাস্থল কিন্তু ডেল্টা হসপিটালের সিঁড়ি না, ঘটনাস্থল হচ্ছে সিঁড়ির সামনের ফুটপাত। কারণ ডেল্টা হসপিটালের সিঁড়ির সামনের ফুটপাতে তারপর ছিল সে আমাদের কাছে আছে। এর মানে তাকে প্রথম তিনি ডেল্টা হসপিটালের সিঁড়িতে। এরপরে যেটা বলা হচ্ছে খেয়াল করেন, প্রথমে যারে বলা হচ্ছে তিনি ওখানে গুলিবিদ্ধ হন এবং সাথে সাথে তিনি মারা যান।
তাহলে তার স্ত্রী বলছে যে তিনি সাথে সাথে মারা যান, তাহলে একজন নিহত ব্যক্তি কিভাবে সিঁড়ি বেয়ে সেই হসপিটালে যেতে পারে এবং তাকে চিকিৎসা অবহেলা করা যেতে পারে? আসেন, তারপরে যেটা করা হলো 18 জানুয়ারি আইসিটি থেকে, মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যেই এজাহারটি, এই ফরওয়ার্ডিংটি আছে, এই ফরওয়ার্ডিং এ লেখা হচ্ছে যে তাদের চিকিৎসাজনিত কারণে অপরাধ সংঘটিত হয়েছে। খেয়াল করবেন, তার স্ত্রী বলছে যেখানে গুলি লেগেছে তিনি ঘটনাস্থলেই নিহত হন। আর এই জানুয়ারিতে এসে আইসিটি মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা গল্প বলছে যে হাসপাতালে চিকিৎসার জন্য তাকে নিয়ে গেলেও তাকে কোনো প্রকার চিকিৎসা প্রদান করা হয় নাই, পরবর্তীতে সে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করে। মানে অদ্ভুত ব্যাপার। ইন্টারেস্টিং বলি, আমাদের কাছে ভিডিও আছে, আপনারা চাইলে পরে নিতে পারবেন, যেটা আমরা গতকালকে বিদ্যুৎ আদালতে আমরা দেখিয়েছি। যে ভিডিওটা হচ্ছে যখনই তাকে গুলি করা হয়, ডেল্টা হসপিটালের ডাক্তার সাদি সহ আরো 3-4 জন স্টাফ দৌড়ে তাকে ফুটপাতে ধরতে যায় এবং তাকে টেনে সিঁড়ি পর্যন্ত নিয়ে আসে, এবং তখনই তার মস্তিষ্ক মাথা থেকে বেয়ে বেয়ে পড়ছে। এই যখন টেনে তাকে সিঁড়ি পর্যন্ত নিয়ে এসেছে, এর মধ্যে তাকে আবার নতুন করে ফায়ার করা হয়। যখনই ফায়ার করা হয় তখন ডেল্টা হসপিটালের কর্তৃপক্ষ বিল্ডিং এর ভিতর থেকে বলছে তোমরা তাড়াতাড়ি ভিতরে চলে আসো, এবং তারা রক্তমাখা শরীর নিয়ে তাড়াতাড়ি তারপর ডেল্টা হসপিটালের মধ্যে ঢুকে যায়। এবার আপনারা আমাকে বলেন যে একজন গুলি খাওয়া মানুষকে, ডাক্তার সাদি তখন চিকিৎসারত অবস্থায় ছিল ইমার্জেন্সিতে, তিনি এবং আরো স্টাফরা দৌড়ে গেল ফুটপাতে তাকে তুলে নিয়ে আসার জন্য। যদি ওটা তাদের মানবিক জায়গা ছিল, মেডিকেল ইথিক্সে সে বাধ্য না যে ফুটপাত থেকে টেনে এনে তারপরে চিকিৎসা করবে। এরপরও তারা গেল। এরপরে যখন আবার গুলি করা হলো, সেই গুলির শব্দ আছে, আমাদের কাছে ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারবেন, যেটা আমরা গতকালকে আদালতে দেখিয়েছি। এরপরে তারা ভিতরে চলে যায়, তারপরে তো সে ওখানে মরেই যায়। তো আমাদের যেটা দুটো প্রশ্ন, খেয়াল করেন, এই প্রসিকিউশন 17 জন আসামির কথা বলা হয়েছে। হাতিরঝিলে যে মামলা হয়েছে, প্রথম 17 জন আসামির নাম দিয়ে বলা হয়েছে এদের প্রত্যক্ষ নির্দেশে এবং সহযোগিতায় আমার স্বামীকে হত্যা করা হয়েছে। এই 17 জনের একজনও গ্রেপ্তার করতে পারে নাই পুলিশ কিংবা আইসিটি। অথচ বাকি যেই অজ্ঞাতনামা আসামি দেওয়া হয়েছে, সেই অজ্ঞাতনামা আসামি হিসেবে বাকি 5 জন, মানে ডাক্তার সাদি যিনি নিজে চিকিৎসা দিতে গিয়েছেন এবং তার সাথে অন্যান্যদেরকে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হলো। আরো তামাশার ব্যাপার হলো, যেদিন তাকে হসপিটাল থেকে গ্রেপ্তার করা হয় সেদিনও ডাক্তার সাদি চিকিৎসারত অবস্থায় ছিলেন ডেল্টা হসপিটালে। এবং এখানে সব থেকে মিথ্যাচারটা কি হয়েছে আপনারা অবাক হবেন। হসপিটাল কর্তৃপক্ষকে গিয়ে বলা হয় যে আমরা শুধু এটার একটা তদন্ত করব, আপনাদের এখান থেকে আমরা এই 2-3 জনকে একটু আমাদের হাতিরঝিল থানায় নিয়ে যেতে চাই। তারা নিয়ে গেছেন। এরপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিবে। স্যার নিজে ছিলেন, যিনি ডেল্টা হসপিটালের ডিরেক্টর, রাত 3টার সময় হাতিরঝিল থানা থেকে বলেছে স্যার ফজরের পর আমাদের ওসি সাহেব আসবেন, তিনি আরেকটু ইন্টারোগেট করে বাসায় পৌঁছে দেবেন, আপনারা প্লিজ আর কষ্ট করে থাকবেন না, আপনার বাসায় চলে যান। এই মিথ্যা কথাও যদি বলা না হয় তাহলেও তাদেরকে থানায় নিতে পারতো না, মানে আদালতে পাঠাতে পারতো না। আমরা ফজরের পর তাদেরকে গিয়ে ওখানে আমরা স্টেপ নিতাম। অথচ তাদেরকে বাসায় পাঠিয়ে দিয়ে হাতিরঝিল থানা সন্ধ্যার পর ফজরের পরে তাদেরকে চালান দিয়ে দিয়েছে। এই হলো প্রথম মিথ্যাচার। দ্বিতীয় মিথ্যাচারের একটা নমুনা আপনাদেরকে বলি, এটা অনেকেই একটু কষ্ট পাবেন। সেটা হলো, ইতিমধ্যে দেখেছেন এই আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্ট, তারা তানভীর হোসেন জোহা, যিনি এই আইসিটির একজন প্রসিকিউটর, তার ব্যাপারে বলেছেন যে আপনারা আপাতত তার বিরুদ্ধে কোনো স্টেপ নিন না, কারণ তিনি বর্তমান এই মানে ফরেন্সিক এক্সপার্ট হিসেবে বা সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে সরকারকে সাহায্য করছেন। বিকজ তার ব্যাপারে শুধু বলি, আমাদের কাছে অনেকগুলো প্রমাণ আছে। এই তানভীর হোসেন জোহা খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে অনেক মানুষকে শুধু গ্রেপ্তারি করে নাই, তাদেরকে অনলাইন কমেন্ট দেখে তাদের আইডি খুঁজে বের করে তাদের বাড়ি থেকে গিয়ে গ্রেপ্তার করেছে, এবং এই তানভীর হোসেন জোহা তাদেরকে সহযোগিতা করেছে। এখন তানভীর হোসেন জোহা বলবার চেষ্টা করছে যে বাংলাদেশ ব্যাংকে যখন একটা ঝামেলা হলো, এইটার বিরুদ্ধে সে একটা টকশোতে কথা বলেছে, তাই শেখ হাসিনা তাকে গুম করেছে, সেই গুম করে তারপরে তাকে দিয়ে এই কাজগুলো করিয়েছে। আপনারা এখানে অনেক সাংবাদিক আছেন, আপনাদেরকেও সঠিক নিউজ করার কারণে অনেকের তো চাকরি চলে গেছে, কয়জন তার বিবেক বন্ধ করে দিয়েছে। অনেকেই তো বাংলাদেশ ছেড়ে আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় চলে গেছে, অনেকে কৃষিকাজ পর্যন্ত নিয়েছে। তো এই ভয় যে দেখায়, এর মানে তানভীর হোসেন জোহা নিশ্চয়ই এতটা অপরাধে সংযুক্ত আছেন যার এখন জেলে থাকার কথা। আর সে জেলে না থেকে যেই মানুষগুলো ট্রিটমেন্ট নিতে গেছে তাদের বিরুদ্ধে সে মামলা করে। শুধু মামলাই করেন, আপনারা জানেন প্রসিকিউটরের থাকার কথা আদালতে,
অথচ যেদিন তানভীর হোসেন জোহাকে এই ডেল্টা হসপিটাল থেকে গ্রেফতার করা হয়, ডাক্তার সাদিকে গ্রেফতার করা হয়, সেদিন তানভীর হোসেন জোহা নিজে ডেল্টা হসপিটালে গেছেন। কেন ভাই? তিনি, আমাদের কাছে ছবি আছে, ভিডিও ফুটেজ আছে, তিনি কেন সেখানে যাবেন? সেখানে তো যাবে থানা পুলিশ, তিনি তো যাবেন আদালতে। এবং সব থেকে তামাশার ব্যাপার আপনাদেরকে বলি, সেটা হলো জবু গ্রেফতার হয়ে গেল, অনলাইনে সবাই সরব হলো, এবং দেখেন কি বদমাইশি, 302 ধারায় এই মামলাটা করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি, তাদেরকে দেওয়া হয়েছে 302 ধারা। আপনারা জানেন বাংলাদেশের দণ্ডবিধিতে 302 ধারা অজামিনযোগ্য অপরাধ, এবং এটা প্রমাণিত হলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হবে। তো মৃত্যুদণ্ড হবে অথবা যাবজ্জীবন কারাদণ্ড হবে। 302 ধারায় তাদেরকে মামলা দেওয়া হয়েছে। নাগরিক কমিটির পক্ষ থেকে ডাক্তার মনিরুজ্জামান, আমি নিজে, আমরা অনেকে, যেহেতু প্রসিকিউটর তানভীর হোসেন জোহা সে নিজে ওখানে এসেছিল, কথা বলেছি। সব থেকে বাজে ব্যাপার হলো আমাদেরকে সে ওয়াদা দিয়েছে যে প্লিজ আপনারা তাড়াতাড়ি জামিনের জন্য আবেদন করেন, আমরা রাষ্ট্রপক্ষ থেকে কোনো এটার বিরোধিতা করব না।